আসসালামু আলাইকুম। স্বাগত বাংলা টিভির প্রাইম নিউজে। সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই থাকছে এসএনএস হুমলন সংবাদ শিরোনাম। নিরঙ্কুশ জয়ের পর প্রধানমন্ত্রীর শপথ এবং নতুন মন্ত্রিসভার প্রক্রিয়া শুরু করছে বিএনপি। যুক্তরাষ্ট্রে হোমল্যান্ড সিকিউরিটি শাটডাউন শুরু, টিএসএ ও কোস্ট গার্ডে দীর্ঘ লাইন ও বিলম্বের আশঙ্কা। ট্রাম্পের ভোটার আইডি হুমকি, কংগ্রেস না মানলে এক্সিকিউটিভ অর্ডারের সম্ভাবনা। এবং নিউ ইয়র্কে গৃহহীন পরিবার উচ্ছেদ, স্কুল পড়ুয়া শিশুদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ সৃষ্টি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয়ী। প্রধানমন্ত্রীর শপথ ও নতুন মন্ত্রিসভার গঠন নিয়ে সব সাংবিধানিক ধাপ বিস্তারিত। নতুন সরকারের কার্যক্রম শুরু, দায়িত্বভার হস্তান্তর ও পরিকল্পনা সম্পর্কে জানতে দেখুন পুরো রিপোর্টটি। বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ জয় পেয়েছে। 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে দলটির চেয়ারম্যান তারেক রহমানই যে প্রধানমন্ত্রী পদের শপথ নেবেন এটি স্পষ্ট। তবে শপথ গ্রহণের আগে কিছু সাংবিধানিক ধাপ সম্পন্ন করতে হবে। প্রথম ধাপ হল নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ। নির্বাচন কমিশন ইতিমধ্যেই ফলাফল গেজেট আকারে প্রকাশ করেছে। প্রকাশের 3 দিনের মধ্যে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি বা সংবিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার সদস্যদের শপথ পাঠ করাবেন। স্পিকার বা ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকলে প্রধান নির্বাচন কমিশনারই শপথ প্রদান করবেন। এরপর রাষ্ট্রপতির সংখ্যাগরিষ্ঠ দলকে সরকার গঠনের জন্য আহ্বান জানাবেন। দলের সংসদ নেতা আস্থাভাজন হিসেবে প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা রাষ্ট্রপতির মাধ্যমে নিয়োগ এবং শপথ গ্রহণ করবেন। শপথ নেয়ার সঙ্গে সঙ্গে তাদের পদ ও ক্ষমতা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। এর মাধ্যমে আগের সরকারের দায়িত্বকাল সমাপ্ত হবে এবং নতুন সরকার দায়িত্বভার গ্রহণ করবে। সংবিধানের 148 ধারা অনুযায়ী শপথ গ্রহণ না হলে কেউ দায়িত্বভার গ্রহণ করতে পারবে না। এই প্রক্রিয়ার মাধ্যমে দেশের নতুন সরকার আইনগতভাবে ক্ষমতা গ্রহণ করবে এবং জনগণের আস্থা অনুযায়ী সরকার পরিচালনা শুরু করবে। নতুন মন্ত্রিসভা দেশের উন্নয়ন, নীতি নির্ধারণ ও প্রশাসনিক কার্যক্রমে কাজ করবে। শপথ গ্রহণের পরেই সরকারের কার্যক্রম পূর্ণ শক্তিতে শুরু হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে লড়েও 7 সাবেক বিএনপি নেতার জয় রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে। কারা এই 7 জন, কোথায় কত ভোটে জিতলেন, দলীয় বহিষ্কার সত্ত্বেও কিভাবে জনপ্রিয়তা ধরে রাখলেন, এসব বিস্তারিত জানতে দেখুন পুরো রিপোর্টটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপত্র না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেও জয়ী হয়েছেন 7 জন। এই 7 জনই আগে বিএনপির নেতা ছিলেন এবং স্থানীয়ভাবে বিএনপির বিদ্রোহী হিসেবে পরিচিত। তাদের জয় প্রমাণ করে দলীয় মনোনয়নের বাইরে থেকেও জনপ্রিয় নেতা হিসেবে নির্বাচনে শক্তিশালী প্রভাব রাখা সম্ভব। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে হাঁস প্রতীকে রুমিন ফারহানা বড় ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন 1,17,495 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জুনায়েদ আল হাবিবকে 37,568 ভোটে হারিয়েছেন। আগে তিনি বিএনপির সংসদ সদস্য ছিলেন। টাঙ্গাইল 3 আসনে মোটরসাইকেল প্রতীকে লুৎফর রহমান খান আজাদ জয়ী হয়েছেন। তিনি 1,07,901 ভোট পেয়ে বিএনপির প্রার্থী ওবায়দুল হক নাসিরকে পরাজিত করেন। কিশোরগঞ্জ 5 আসনে স্বতন্ত্র নেতা শেখ মুজিবুর রহমান ৭৯,604 ভোটে জয়ী হয়েছেন। তিনি বিএনপির প্রার্থী সৈয়দ এহসানুল হুদাকে 13,154 ভোটের ব্যবধানে হারিয়েছেন। চাঁদপুর 4 আসনে আব্দুল হান্নান ৭৪,175 ভোটে জয়ী হন। কুমিল্লা 7 আসনে কলস প্রতীকে আতিকুল ইসলাম শাওন 91,690 ভোটে বিজয়ী হন। ময়মনসিংহ 1 আসনে স্বতন্ত্র সালমান ওমর 1,07,241 ভোটে জয়ী হয়েছেন। দিনাজপুর 5 আসনে AZM রেজওয়ানুল হক 1,14,484 ভোটে বিজয়ী হন।
মনোনয়নপত্র না পাওয়ায় সব স্বতন্ত্র জয়ীকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। তবে তাদের বিজয় প্রমাণ করে স্থানীয় জনগণের মধ্যে তাদের জনপ্রিয়তা এখনও অটুট। এই ফলাফল দেখাচ্ছে দলীয় মনোনয়ন ছাড়া হলেও নির্বাচনী মাঠে শক্তিশালী প্রভাব তৈরি করা সম্ভব। নতুন এই সংসদে এই স্বতন্ত্র জয়ীরা এলাকার মানুষের আস্থা ও সমর্থন নিয়ে দায়িত্ব পালন করবেন। তাদের জয় রাজনৈতিক দিক থেকে দলের নিয়ন্ত্রণের বাইরে থাকা জনপ্রিয় নেতাদের ক্ষমতার পরিচায়ক হিসেবে বিবেচিত হবে। বাংলাদেশের ইতিহাসে 2/3 আসনে জয় কতটা গুরুত্বপূর্ণ? জিয়াউর রহমান থেকে শেখ হাসিনা, খালেদা জিয়া ও এরশাদের উদাহরণ যে জয় নিয়ে হয়েছে সংবিধান সংশোধন, ক্ষমতার একচেটিয়া আধিপত্য ও রাজনৈতিক নাটক। এবারের বিএনপির বিজয় ও পরবর্তী রাজনীতির প্রভাব বিস্তারিত জানতে পুরো রিপোর্টটি দেখুন। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হয়। জাতীয় সংসদে 300টি আসন থাকে, যার মধ্যে এক রাজনৈতিক দল যদি 200 বা তার বেশি আসনে জয়ী হয় তাকে 2/3 আসনে জয়ী বলা হয়। এই জয় একাধিক কারণে গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে সংসদে আইন প্রণয়ন সহজ হয়, এমনকি সংবিধান সংশোধনও সম্ভব। অতীতের উদাহরণে দেখা গেছে 2/3 আসনে জয়ী দল প্রায়ই সংবিধান পরিবর্তন করে ক্ষমতায় নিজেদের প্রাধান্য নিশ্চিত করেছে। বাংলাদেশের ইতিহাসে এমন কয়েকটি উদাহরণ রয়েছে। স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচন 1973 সালে অনুষ্ঠিত হয়, যেখানে আওয়ামী লীগ 293টি আসনে জয়ী হয়, কিন্তু 2 বছরের মধ্যে সংবিধান পরিবর্তন করে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা চালু হয়। পরে একদলীয় বাকশাল ব্যবস্থা তৈরি হয়। এরপর সামরিক অভ্যুত্থান, মার্শাল ল এবং ক্ষমতার ধারাবাহিক পরিবর্তনের মধ্য দিয়ে জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া এবং শেখ হাসিনার সময়ও 2/3 আসনে জয় ও সংবিধান সংশোধনের ঘটনা ঘটেছে। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ 230টি আসনে জয়ী হয়ে সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে। 2024 সালে বিএনপি বিহীন বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগ 257 আসন অর্জন করে। এই ইতিহাস নির্দেশ করে 2/3 আসনে জয় ক্ষমতার একচেটিয়া প্রভাব তৈরি করতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, অতীত থেকে শিক্ষা নিয়ে দলগুলোর উচিত দীর্ঘমেয়াদী ক্ষমতার জন্য সংবিধান বদলের পথে না যাওয়া। বর্তমান পরিস্থিতিতে এবারের বিজয়ী দল বিএনপির ভূমিকা আগামী রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। সংবিধান এবং জনগণের আস্থা অনুযায়ী দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে। যুক্তরাষ্ট্রে হোমল্যান্ড সিকিউরিটি শাটডাউন শুরু হয়েছে। অর্থায়ন বিল পাশ না হওয়ায় ডিএইচএস-এর অধীন টিএসএ ও কোস্টগার্ড প্রভাবিত হতে পারে। টিএসএ কর্মীরা বেতন ছাড়া কাজ করায় বিমানবন্দরে দীর্ঘ লাইন ও ফ্লাইট বিলম্বের আশঙ্কা তৈরি হয়েছে। তবে আইসের কার্যক্রম বড়ভাবে বন্ধ হচ্ছে না। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি বা ডিএইচএস এর আংশিক শাটডাউন শুরু হয়েছে। কংগ্রেস অর্থায়ন বিল পাশ করতে ব্যর্থ হওয়ায় শনিবার মধ্যরাত থেকে এই অচলাবস্থা কার্যকর হয়। ভ্রমণ সংস্থা ও এয়ারলাইন গ্রুপগুলো সতর্ক করে বলেছে, এর ফলে বিমানবন্দরে দীর্ঘ অপেক্ষা ও ফ্লাইট বিলম্ব দেখা দিতে পারে, কারণ ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন বা টিএসএ কর্মীরা বেতন ছাড়া কাজ করতে বাধ্য হতে পারেন। এতে অনির্ধারিত অনুপস্থিতির ঝুঁকি বাড়বে। ডেমোক্রেটরা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসের ওপর নতুন বিধিনিষেধের দাবি জানিয়েছেন। মিনিয়াপলিসে অভিবাসন অভিযানের প্রতিবাদে 2 জন নিহত হওয়ার পর তারা মুখোশ পরা এজেন্টদের নিষিদ্ধ করা, স্পষ্ট পরিচয়পত্র বাধ্যতামূলক করা এবং ওয়ারেন্ট প্রাপ্তির কঠোর নিয়ম সহ বেশ কিছু সংস্কার দাবি করেন। তবে আইস ও কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন সংস্থাগুলোর কাজ পুরোপুরি বন্ধ হবে না, কারণ গত বছরের ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট থেকে এসব সংস্থার জন্য বড় অঙ্কের অর্থ বরাদ্দ রয়েছে। এদিকে কোস্টগার্ডের প্রায় 56,000 কর্মী বেতনহীন হতে পারেন বলে জানানো হয়েছে। যদিও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ইতোমধ্যে অর্থায়ন পেয়েছে, ফলে আকাশপথ নিয়ন্ত্রণ স্বাভাবিক থাকবে। শাটডাউন দীর্ঘায়িত হলে ভ্রমণ খাতে আবারও বিশৃঙ্খলা দেখা দিতে পারে, যেমনটি গত বছরের 43 দিনের অচলাবস্থায় হয়েছিল। লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনে অ্যান্টি আইস বিক্ষোভ চলাকালে এক ফেডারেল এজেন্ট হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ জানিয়েছে, বিক্ষোভকারীরা ট্রাফিক অবরোধ, ফেডারেল ভবনে ভাঙচুর এবং
পুলিশের দিকে বিভিন্ন বস্তু নিক্ষেপ করে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। পুলিশের দাবি, যেসব ব্যক্তি ফেডারেল এজেন্টের উপরে হামলা চালায় তারা পরে মিছিলের ভেতরে মিশে যায়। এখনও পর্যন্ত কোনো গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়নি। আহত এজেন্টকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, এই বিক্ষোভটি ছিল শিক্ষার্থীদের নেতৃত্বে আয়োজিত একটি ওয়াক আউট কর্মসূচির অংশ। আকাশপথে ধারণ করা ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীরা বিভিন্ন পতাকা ও প্ল্যাকার্ড হাতে সড়কে নেমে যান। এর আগে চলতি মাসেই একই ধরনের আরেকটি ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভে পুলিশ ছত্রভঙ্গের নির্দেশ দিয়েছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভোটার আইডি বাধ্যতামূলক করার হুমকি দিয়েছেন। কংগ্রেস পাশ না করলে তিনি এক্সিকিউটিভ অর্ডার দিতে পারেন। রিপাবলিকানরা ভোটার আইডি প্রচারের মাধ্যমে মধ্যবর্তী নির্বাচনে জোরদার প্রচারণা চালাবেন। সমালোচকরা মনে করছেন এটি নিম্ন আয়ের এবং সুবিধাবঞ্চিত নাগরিকদের ভোটাধিকার সীমিত করতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নতুন নির্বাহী আদেশ দেওয়ার হুমকি দিয়েছেন, যা নির্বাচনের আগে ভোটারদের পরিচয়পত্র দেখানোর বাধ্যবাধকতা আরোপ করবে। তিনি সোশ্যাল মিডিয়ায় বলেন, যদি কংগ্রেস এই আইন অনুমোদন না দেয় তিনি নিজেই এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে এটি কার্যকর করবেন। এটি ট্রাম্পের ফেডারেল নিয়ন্ত্রণ বাড়ানোর প্রচেষ্টার অংশ, যা আইনগত জটিলতা তৈরি করতে পারে। মধ্যবর্তী নির্বাচনের আগে তিনি রিপাবলিকান নেতাদের ভোটার আইডি সমর্থনকে প্রচারে ব্যবহার করতে বলেছেন। 2025 সালে পিউ রিসার্চ সেন্টারের সমীক্ষায় দেখা গেছে প্রায় 95% রিপাবলিকান এবং 71% ডেমোক্রেট ভোটার পরিচয়পত্র দেখার পক্ষে। তবে ভোটার আইডি আইন সমালোচকদের মতে এটি নিম্ন আয়ের ও প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিকদের ভোটাধিকার সীমিত করতে পারে। মার্কিন সংবিধান অনুযায়ী নির্বাচনের সময়, স্থান ও প্রক্রিয়া নির্ধারণের ক্ষমতা রাজ্যগুলোর, ফেডারেল সরকারের নয়। এই পরিস্থিতিতে ট্রাম্প সেভ অ্যাক্টের সম্প্রসারিত সংস্করণকে সমর্থন দিয়ে কংগ্রেসকে চাপ দিচ্ছেন। আইনটি ভোটার নিবন্ধন এবং প্রতিটি ব্যালটে নাগরিকত্ব প্রমাণের প্রয়োজনীয়তা অন্তর্ভুক্ত করেছিল, তবে সিনেটে ফিলিবাস্টারের কারণে এটি পাশ হওয়ার সম্ভাবনা কম। অ্যাডভোকেসি গ্রুপ ব্রেনান সেন্টার মন্তব্য করেছে, এই ধরনের পদক্ষেপ নির্বাচনে আস্থাহীনতা সৃষ্টি করবে এবং নাগরিকদের ভোট দেওয়ার সুযোগ কমাবে। নির্বাচনের ফলাফলের উপর প্রভাব ফেলতে পারে এমন এই আইনি ও রাজনৈতিক প্রচেষ্টা এখন যুক্তরাষ্ট্রের আলোচনার কেন্দ্রবিন্দুতে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক চাকরি বৃদ্ধির মূল চালিকা শক্তি এখন বয়স্কদের সেবা খাত। হোম কেয়ার ও নার্সিং সহকারীরা কম মজুরিতে কঠোর পরিশ্রম করছেন। জনসংখ্যার বার্ধক্য দ্রুত বাড়ায় দীর্ঘমেয়াদী সেবার চাহিদা বাড়ছে। তবে অভিবাসন সীমাবদ্ধতা এবং মেডিকেইড বাজেট কাটছাঁট ভবিষ্যতে বড় কর্মী সংকটের আশঙ্কা তৈরি করছে। যুক্তরাষ্ট্রের চাকরির বাজারে নতুন এক বাস্তবতা স্পষ্ট হয়ে উঠছে। সর্বশেষ ফেডারেল তথ্য অনুযায়ী জানুয়ারিতে দেশটিতে 1,30,000 নতুন চাকরি যুক্ত হয়েছে, কিন্তু এর প্রায় পুরোটাই এসেছে একটি খাত থেকে, বয়স্কদের সেবা খাত। স্বাস্থ্যসেবা ও সামাজিক সহায়তা খাতে হাসপাতাল, নার্সিং হোম এবং হোম কেয়ার সেবায় যুক্ত হয়েছে 1,24,000 নতুন পদ। বর্তমানে প্রায় 40 লাখ মানুষ হোম হেলথ বা পার্সোনাল কেয়ার এইড হিসেবে কাজ করছেন। এছাড়া আরও প্রায় 15 লাখ কর্মী নার্সিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তাদের বেশিরভাগই নারী এবং উল্লেখযোগ্য অংশ অভিবাসী। তবে কাজের চাপের তুলনায় পারিশ্রমিক কম। ঘন্টা প্রতি গড় আয় $16 থেকে $20 মধ্যে, যা জাতীয় গড় মজুরির চেয়ে অনেক কম। শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত চ্যালেঞ্জিং এই পেশায় কর্মী টার্নওভারও অনেক বেশি। এদিকে 2035 সালের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতি 5 জনের 1 জনের বয়স হবে 65 বছরের বেশি, অর্থাৎ দীর্ঘমেয়াদী সেবার চাহিদা আরও বাড়বে। কিন্তু কঠোর অভিবাসন নীতি ও মেডিকেইড বাজেট কাটছাঁট ভবিষ্যতে কর্মীর সংকট আরও বাড়াতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, সামনে বড় চ্যালেঞ্জ হলো চাহিদা বাড়লেও পর্যাপ্ত সেবাকর্মী পাওয়া যাবে কিনা। এই সংকট আগামী কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও সমাজে গভীর প্রভাব ফেলতে পারে। মিশিগান রাজ্যের বেকারত্ব ওয়েবসাইট আগামী সপ্তাহে সাময়িকভাবে বন্ধ থাকবে। রাজ্য কর্মকর্তারা জানিয়েছে, এই সময়ে সাইটে ব্যাপক উন্নয়নের কাজ করা হবে। আপডেটের মধ্যে থাকবে সাইটের গতি বাড়ানো, নতুন ফিচার সংযোজন,
ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করা এবং নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা। ওয়েবসাইট বন্ধ থাকাকালীন ব্যবহারকারীরা লগইন বা নতুন আবেদন জমা দিতে পারবেন না, তবে পূর্বের আবেদন প্রক্রিয়ার বড় প্রভাব পড়বে না। কর্মকর্তারা বলছেন, জরুরি সমস্যার জন্য অফিসিয়াল হেল্পলাইন ব্যবহার করা যেতে পারে। উন্নয়নের পর সাইটটি পুনরায় চালু হলে ব্যবহারকারীরা আরও সুবিধাজনকভাবে আবেদন স্ট্যাটাস দেখতে পারবেন, স্বয়ংক্রিয় নোটিফিকেশন পাবেন এবং সহজে নেভিগেট করতে পারবেন। রাজ্য প্রশাসন আশা করছে এই আপডেট ব্যবহারকারীদের জন্য আরও নিরাপদ, দ্রুত এবং স্বচ্ছ সেবা নিশ্চিত করবে। নিউ ইয়র্কের কুইন্সের লং আইল্যান্ড সিটির সিটি ভিউ ইন থেকে 25টি গৃহহীন পরিবারকে উচ্ছেদ করা হয়েছে, যাদের মধ্যে 37 জন স্কুল পড়ুয়া শিশু রয়েছে। আশ্রয় কেন্দ্রটি একক পুরুষদের জন্য রূপান্তরের সিদ্ধান্তে স্থানীয়দের তীব্র ক্ষোভ তৈরি করেছে। সিটি কাউন্সিল সদস্য জুলি ওন এই সিদ্ধান্ত বন্ধে মেয়র জোহরান মামদানির জরুরি হস্তক্ষেপ দাবি করছেন। নিউ ইয়র্ক সিটিতে আবারও গৃহহীন পরিবার উচ্ছেদ নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। কুইন্সের লং আইল্যান্ড সিটিতে অবস্থিত সিটি ভিউ ইন থেকে অন্তত 25টি গৃহহীন পরিবারকে উচ্ছেদ করা হয়েছে, যাদের মধ্যে 37 জন স্কুল পড়ুয়ার শিশু রয়েছে। এই উচ্ছেদ ঘটে এমন এক সময়ে যখন নিউ ইয়র্ক তীব্র শীতপ্রবাহের মধ্যে দিয়ে যাচ্ছে এবং স্কুল বছরের মাঝামাঝি সময় চলছে। স্থানীয় সূত্র জানায়, পরিবারগুলোকে হঠাৎ জানানো হয় যে আশ্রয় কেন্দ্রটি এখন একক প্রাপ্তবয়স্ক পুরুষদের জন্য ব্যবহৃত হবে। ফলে বহু পরিবারকে কুইন্স ছেড়ে দূরের এলাকায় স্থানান্তর করা হয়েছে, যদিও তাদের সন্তানরা এখনো কাছের সরকারি স্কুলে পড়াশোনা করছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। কুইন্সের সিটি কাউন্সিল সদস্য জুলি ওন এক বিক্ষোভে বলেন, এই উচ্ছেদ নীতি সাবেক মেয়র রিক অ্যাডামস এর সময়কার অমানবিক অভিবাসন ব্যবস্থার ধারাবাহিকতা। তিনি নতুন মেয়র জোহরান মামদানির প্রতি আহ্বান জানান যেন অবিলম্বে এই ধরনের স্থানান্তর বন্ধ করা হয়। তবে সিটি হলের পক্ষ থেকে উচ্ছেদের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেওয়া হয়েছে। প্রশাসনের এক মুখপাত্র বলেন, চরম শীতের কারণে একক গৃহহীন পুরুষদের জন্য জরুরি আশ্রয় নিশ্চিত করা প্রয়োজন ছিল এবং বিদ্যমান স্থাপনগুলো পুনর্বিন্যাস করেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলেছেন যে পরিবারগুলো বছরের পর বছর সেখানে বসবাস করছিল, তাদের সরিয়ে দেয়া কেন জরুরি হলো। ব্লিসভিল সিভিক অ্যাসোসিয়েশন সিটি প্রশাসনের কাছে জানতে চেয়েছে এই নতুন পুরুষ আশ্রয় কেন্দ্রটি সাময়িক না স্থায়ী। এদিকে শিশুদের শিক্ষা জীবনে প্রভাব পড়া নিয়ে উদ্বেগ বাড়ছে। সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, ছোট শিক্ষার্থীদের জন্য স্কুল বাস ও বড়দের জন্য অমনি কার্ড দেয়া হবে। তবে সমালোচকদের মতে পরিবহন নয়, শিশুদের সবচেয়ে বেশি প্রয়োজন স্থায়িত্ব ও নিরাপত্তা। এই উচ্ছেদ ইস্যু এখন নিউ ইয়র্কে গৃহহীন নীতি ও মানবিক দায়িত্ব নিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গ্রিস ধনবান আমেরিকানদের জন্য দ্রুত নাগরিকত্বের সুযোগ দিচ্ছে। নতুন গ্রিক স্টার্টআপ ইকোসিস্টেম প্রোগ্রামের মাধ্যমে নির্বাচিত স্টার্টআপে প্রায় $2,59,000 বিনিয়োগ করলে নাগরিকত্ব পাওয়া যাবে। বিনিয়োগকারীরা দেশীয় অর্থনীতি এবং উদ্ভাবনকে সহায়তা করবে। গ্রিস আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের জন্য সহজ ও কার্যকর পথ তৈরি করেছে। বিশ্বজুড়ে ধনী বিনিয়োগকারীদের মধ্যে দ্বৈত নাগরিকত্বের চাহিদা বাড়ছে। এই প্রবণতাকে কাজে লাগিয়ে গ্রিস ধনী আমেরিকানদের জন্য নাগরিকত্বের নতুন পথ খুলে দিচ্ছে। রিয়েল এস্টেটে বিনিয়োগের বাইরে গ্রিস চালু করেছে গ্রিক স্টার্টআপ ইকোসিস্টেম, যেখানে স্টার্টআপে বিনিয়োগ করেই নাগরিকত্ব বা আবাসনের সুযোগ মিলছে। এই নতুন ব্যবস্থায় আগ্রহীরা প্রায় $2,59,000 বিনিয়োগ করতে পারবেন গ্রিসের ন্যাশনাল স্টার্টআপ রেজিস্ট্রিতে তালিকাভুক্ত নির্বাচিত স্টার্টআপে। এসব স্টার্টআপ কাজ করছে রিয়েল এস্টেট, প্রতিরক্ষা, ফাইন্যান্স এবং প্রযুক্তি খাতে। সরকারি উদ্যোগ এলিভেট গ্রিস জানিয়েছে, এই প্রকল্পের লক্ষ্য উদ্ভাবন ও উদ্যোক্তা সংস্কৃতিকে উৎসাহিত করে গ্রিসকে দক্ষিণ পূর্ব ইউরোপের একটি প্রধান ইনোভেশন হাবে পরিণত করা। বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক অনিশ্চয়তার কারণে অনেক আমেরিকান দ্বৈত নাগরিকত্বকে এক ধরনের সুরক্ষা হিসেবে দেখছেন। আন্তর্জাতিক বিনিয়োগ পরামর্শক প্রতিষ্ঠান অ্যাটন ক্যাপিটাল এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ বেনিস বলেন, এখন শুধু রিয়েল এস্টেট নয়, এমন বিনিয়োগকেই গুরুত্ব দেওয়া হচ্ছে যা সরাসরি স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানকে সাহায্য করে।
বেনিস আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে চালু ট্রাম্প গোল্ড কার্ড এর মতো উদ্যোগ বিশ্বজুড়ে বিনিয়োগ ভিত্তিক নাগরিকত্ব নীতির নতুন দৃষ্টান্ত তৈরি করেছে। বিশ্লেষকরা বলছেন, গ্রিসের এই উদ্যোগ ধনী বিনিয়োগকারীদের কাছে দেশটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে এবং ইউরোপে নাগরিকত্বের নতুন সম্ভাবনার পথ খুলেছে। শেষ করছি বিনোদনের সংবাদ দিয়ে। স্টার টেইলর সুইফটের নাম ব্যবহার করে সুইফট হোম নামে বালিশ ও বিছানার চাদর বাজারজাত করার অভিযোগ উঠেছে নিউ ইয়র্ক ভিত্তিক প্রতিষ্ঠান ক্যাথে হোমের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি গায়িকার জনপ্রিয়তা ব্যবহার করে গ্রাহকদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। টেইলর সুইফটের আইনজীবী প্রতিষ্ঠান TAS রাইটস ম্যানেজমেন্ট LLC জানিয়েছে, সুইফট হোম লোগোটি সুইফটের স্বাক্ষরের অনুকরণে করা হয়েছে এবং এতে গ্রাহকরা ভাবতে পারেন যে পণ্যগুলোর সঙ্গে পপ তারকার কোনো সম্পর্ক রয়েছে। এ কারণে তারা মার্কিন পেটেন্ট এবং ট্রেডমার্ক অফিসে ট্রেডমার্ক বাতিলের আবেদন করেছেন। টেইলর সুইফট ইতিমধ্যেই নিজের নাম, অধ্যক্ষর অ্যালবাম ও গানসহ 300টিরও বেশি ট্রেডমার্ক সংরক্ষণ করেছেন। পোশাক থেকে গৃহস্থালী পণ্যে তার নাম ব্যবহার সংরক্ষণের মাধ্যমে তিনি নিজের ব্র্যান্ড রক্ষা করে চলেছেন। বিশ্বব্যাপী ধনী সঙ্গীতশিল্পী টেইলর তার রেকর্ড ব্রেকিং দ্য ইরাস ট্যুর থেকে আয়ের পর সম্পদের পরিমাণ $1 বিলিয়ন ছাড়িয়েছে। আইনি পদক্ষেপের মাধ্যমে সুইফট তার ব্র্যান্ড ও জনপ্রিয়তা রক্ষায় কঠোর অবস্থান বজায় রেখেছেন, যা তার সাম্প্রতিক উদাহরণ হিসেবে ধরা হচ্ছে। এ ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।